সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার গণিত যে অংশগুলো রয়েছে এই গণিত অংশগুলো নিয়ে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে 2022 এবং 2021 সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, অডিটর, স্প্রেম্যান, সহকারী উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে পরীক্ষাগুলো রয়েছে হয়েছে 2021-22 সালে এবং আরও 10-12টা প্রশ্ন নিচে রয়েছে। মোট 15টা প্রশ্ন অ্যাভেলেবেল রয়েছে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাগুলোর। সেই 15টা প্রশ্নে তো প্রত্যেকটা পরীক্ষা থেকে যদি 15টা, 20টা বা 25টা করে অঙ্ক আসে তাহলে অনেকগুলো অঙ্ক হবে। এই অঙ্কগুলো আমি সিরিয়াল অনুযায়ী পার্ট বাই পার্ট আকারে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর খাদ্য অধিদপ্তরের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের কম্বাইন যে সাজেশনটা সেটা রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু এখানে লিখে দিচ্ছি FWD ফুড সাজেশন, SUGGESTION ফুড সাজেশন নিতে আপনারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে 100 টাকা। আপনারা এই নম্বরে আগে টেক্সট দিয়ে দেন আমার সঙ্গে কথা বলে তারপর সাজেশনটা নেওয়ার চেষ্টা করবেন। এই নম্বরে কিন্তু বিকাশ বা নগদ খোলা নেই, এই নম্বরে কেউ টাকা পাঠাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর। আমি আবারও বলছি নম্বরটা 01642702760। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো আসেন আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন এখানে আমাদের কি কি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আগে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তার মানে দেখেন 2009, 2011, 2012, 2012, এরপরে 2013, 14, 17, 21, 21, 21, 21, 22, সর্বশেষ কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সবার প্রথমে যেহেতু সহকারী উপখাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে 3টা পদ আছে, এই 3 পদে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা খুবই বেশি, তো এই পদের প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2021 সহকারী উপখাদ্য পরিদর্শক 3/12/2021-এ MCQ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং টোটালি 100 নম্বরের বাংলা, ইংরেজি, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং আরও দেখেন সাধারণ বিজ্ঞান, এই কয়টা বিষয় রয়েছে এখানে 6টা বিষয় থেকে প্রশ্ন হয়েছিল। তো সাধারণত বাংলা, ইংরেজি এবং অঙ্ক এই 3টা বিষয় থেকে কমপক্ষে 3 বিষয়ে 60 থাকে। তো অনেক সময় গণিতে 20টার বেশিও প্রশ্ন থাকতে দেখা যায়, আবার বাংলাতে 20টার বেশিও প্রশ্ন থাকতে দেখা যায়। তবে কমপক্ষে এই 3টা বিষয় থেকে বাংলা, ইংরেজি, গণিত থেকে 3 বিষয়ে 60টা প্রশ্ন অবশ্যই থাকবে। এই জন্য আপনাদের মূলত প্রবলেম হয় ইংরেজি এবং অঙ্কে। তো এই দুটো বিষয় যদি ট্যাকেল করতে পারেন, বাকিগুলো কিন্তু সবাই অ্যাভারেজে মোটামুটি ভালোই পারে, কিন্তু ইংরেজি, অঙ্কে খারাপ করার কারণে অনেকেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। তো আমি একটু দেখাচ্ছি যে মোট কতটা অঙ্ক এসেছিল। তো মোটামুটি 20টা অঙ্ক এসেছিল এই পরীক্ষায়। আমি একটু সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এরপরে কিন্তু আমি অঙ্কগুলো আপনাদেরকে সলিউশন করে দেব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে কোন ধরনের অঙ্কগুলো এসেছিল। গতানুগতিক অঙ্কই কিন্তু, যেগুলো আমি সচরাচর করে দেই বিভিন্ন লেকচার ভিডিওতে, সেই অঙ্কগুলোই কিন্তু বারবার রিপিট হয়। তো দেখেন আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে, এরপরে একটি সংখ্যা এত থেকে যত বেশি 55 থেকে তত কম সংখ্যাটি কত, একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23 পদের সমষ্টি কত, এবং 20 নম্বর অঙ্কটা দেখেন খাদ্য অধিদপ্তরে x-5 এবং x + a = 0 হলে x এর মান কত। খুবই ইজি অঙ্ক কিন্তু এগুলো। আপনারা হয়তো ভাবছেন যে অঙ্কগুলো কঠিন, কিন্তু আসলে অঙ্কগুলো কঠিন নয়। আমি বলি, একটা পরীক্ষায় যদি 20টা ম্যাথ আসে তাহলে তার মধ্যে 14টা কিংবা 15টা ইজি ম্যাথ থাকে, ইজি বা আপনি সেটাকে মিডিয়াম টাইপেরও বলতে পারেন, আর 6টা অথবা 5টা ম্যাথ থাকে একটু হার্ড টাইপের, কিছুটা হার্ড। তো এই 14-15টা ম্যাথ আপনাকে বুঝতে হবে যে কোনগুলো ইজি, সেগুলো দ্রুত করে ফেলতে হবে। এরপরে এই যে 5-6টা যেগুলো কিছুটা হার্ড আসে, সেগুলো আপনাকে একটু পরে করতে হবে। তবে জানতে হবে যে আপনাকে কোন অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। কিছু অঙ্কের রিটেন রয়েছে, কোনো শর্টকাট নেই, আবার কিছু অঙ্কের রিটেন এবং শর্টকাট দুটোই রয়েছে, আবার কিছু অঙ্ক রয়েছে যেগুলো শর্টকাট এত দ্রুত করা যায়, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু করে ফেলা সম্ভব শর্টকাটে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। এখন আমি অঙ্কগুলো সলিউশনে চলে যাচ্ছি।
এই অঙ্কটা যদি সলিউশন করি আমরা, দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। আমি এখানেই অঙ্কটা সলিউশন করছি। অঙ্কটাতে বলা হচ্ছে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ x এর মান কত বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সমাধানের অঙ্ক এটা। তাহলে x এর মান কত বের করতে হবে, তাহলে বা x আর x গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার। তো আমরা সেই দিকে যাচ্ছি না, অঙ্কটা কিন্তু কিছুটা করেই দেওয়া রয়েছে। আমরা মানে যেভাবে মিডল টার্ম করে বা ক্যালকুলেশন করে লাইন বের করি, এবং এটা কিন্তু ফাইনাল লাইনের হয়তো 2-1 লাইন পূর্বের ক্যালকুলেশন এটা। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো বা x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা আমরা বলতে পারি x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে বা কি হচ্ছে বলেন দেখি x ইকুয়াল টু মাইনাস 5 এদিকে গেলে প্লাস 5 হয়ে যাচ্ছে, সুতরাং x ইকুয়াল টু প্লাস a এদিকে গেলে মাইনাস a হয়ে যাচ্ছে। তাহলে x এর মান কি হলো, x এর মান হচ্ছে একটা 5 আর একটা হচ্ছে মাইনাস a। এইভাবে আমাদের কিন্তু অ্যান্সারটা খুঁজে বের করতে হবে কোথায় রয়েছে, অথবা x এর মান একটা মাইনাস a আর একটা 5, যে কোনোটা আমরা লিখতে পারি। মাইনাস a কমা হচ্ছে 5, দুটোর যে কোনো একটা যদি অ্যান্সারে থাকে আমরা সেটাকে রাইট বলবো, এটা অথবা এটা। দেখেন এখানে মাইনাস এ আর প্লাস 5, তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে মাইনাস 5 আর প্লাস এ আছে, এখানে কিন্তু 5 এর সামনে মাইনাস চিহ্ন ছিল না, এই জন্য এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। আচ্ছা বলেন অঙ্কটা ইজি ছিল কিনা? অবশ্যই এটা ইজি ছিল। তো আমি একটু মার্ক করে দেবো যে কোনটা ইজি, কোনটা মিডিয়াম আর কোনটা হার্ড। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা কি আছে দেখেন, এটা হচ্ছে মানে কিছুটা আপনারা বলতে পারেন যে হার্ড, কেননা অঙ্কটা করতে একটু সময় লাগবে। আর এই অঙ্কটার জন্য কোনো শর্টকাট মেথড কিন্তু নেই। তো আমি বলেছি যেগুলো ইজি সেগুলো আপনারা আগে করবেন, যেগুলো হচ্ছে হার্ড সেগুলো আপনারা পরে করবেন। তো এই অঙ্কটা আমি পরে করে দেব, ঠিক আছে? মানে সহজ অঙ্কগুলো আগে করব এবং কঠিন অঙ্কগুলো একটু পরে করব। তাই এটাকে আমি হার্ড বলে গেলাম। এবার আসেন পরেরটা। তো পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা একদম ইজি একটা অঙ্ক। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? আচ্ছা, যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। তাহলে প্রশ্ন মতে একটি সংখ্যা 31 থেকে যত বেশি, তার মানে সংখ্যাটা 31 থেকে যত বেশি, এটা যদি মনে করেন 100 হতো, তাহলে বলেন তো দেখি 31 থেকে কত বেশি হতো? নিশ্চয়ই 100 থেকে 31 মাইনাস করলে যেটা হবে সেটা। তাহলে বুঝতেই পারছেন যে কেন আমি এক্স থেকে মাইনাস করলাম। এবার আসেন, বলেছে যে 55 থেকে তত কম, তার মানে 55 অপেক্ষা সংখ্যাটা কম। তাহলে আমরা বলতে পারি 55 অপেক্ষা সংখ্যাটা তত কম। তাহলে হয়ে গেল কাজটা, 55 থেকে কম, তার মানে 55 এখানে বড়, এক্স এখানে ছোট। তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন হবে, যেহেতু বলেছে যত তত, তাহলে আমরা কি করব, এটা যত কম এটা তত বেশি। এই জন্য দুটা জিনিস ইকুয়েশনের এই দিকে এবং এই দিকে সমান হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা এক্স এর মান বের করলেই সংখ্যাটা বের হয়ে যাবে, যেহেতু আমরা ধরেছি সংখ্যাটি এক্স। তাহলে এইদিকে এক্স থাকলো, মাইনাস এক্স এদিকে প্লাস এক্স হয়ে গেল, এইদিকে 55 মাইনাস 31 এইদিকে গেলে প্লাস 31 হয়ে গেল। তাহলে এক্স আর এক্স কত হবে? 2x। 55 আর 31 কত হয়? 5 আর 1 6, 5 আর 3 8, 86। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু উপরে 86, তার নিচে 2, কাটাকাটি করলাম, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে 43। এই যে দেখেন ক নম্বর অপশনটা রাইট। তাহলে অবশ্যই এটা ইজি অঙ্ক, এটা কিন্তু কঠিন নয়। এবার আসেন পরেরটা দেখেন, হচ্ছে আমি একটু দ্রুত করাচ্ছি, একটু মনোযোগ দেবেন আপনারা। একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ এবং একটা বৃত্ত, যেহেতু প্রথমে ত্রিভুজের কথা বলেছে, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, আনুমানিক আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং আর একটা বৃত্ত অঙ্কন করলাম। বলেছে ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, এইভাবে যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে বলেন তো কয়টা বিন্দুতে ছেদ করছে? এখানে একটা, এখানে একটা, দুইটা। এছাড়া কিন্তু আরেকটা যদি আমি ত্রিভুজ এবং বৃত্ত অঙ্কন করে দেখেন, একটু বোঝাতে চাই আমি আপনাদেরকে, কেননা না বুঝলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না, তাই না? এবং আরেকটা যদি আমি বৃত্ত অঙ্কন করি, তো এইভাবে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা আমি আরেকটু কৌশলে অঙ্কন করি। দেখেন অঙ্কন করতে কিছুটা প্রবলেম হচ্ছে, তো আমি আচ্ছা দেখেন এইভাবে আমি বৃত্তটাকে অঙ্কন করলাম। বলেন তো দেখি এখানে কয়টা বিন্দুতে ছেদ করেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিন্দুতে ছেদ করেছে। ওকে, আবার যদি আমি অন্যভাবে করে দিতাম তাহলে আরো হয়তো অন্যভাবে হতো। বলেছে ন্যূনতম মানে কমপক্ষে কয়টা বিন্দুতে ছেদ করবে। আচ্ছা বলেন তো দেখি, যেভাবেই আপনি বৃত্ত এবং ত্রিভুজকে অঙ্কন করেন না কেন একসাথে, তাহলে কমপক্ষে 2টা বিন্দুতে ছেদ করবে। যেহেতু ন্যূনতম বলেছে শব্দটা, সব জফলাটা কিন্তু প্রথমটার সাথে হবে, এখানে পরেরটার সাথে দিয়েছে ন্যূনতম। বানানটা কিন্তু এরকম, দেখেন আমি দেখাচ্ছি, ন্যূনতম।
তম বানানটা কিন্তু এরকম, মানে এই জফলাটা প্রথম দন্ত ন এর সাথে, এটা হচ্ছে সঠিক বানান। মনে রাখবেন, বানানো একটা আপনারা শিখে গেলেন বাংলার জন্য। তাহলে ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 2টি। এটা কিন্তু কিছুটা আমি বলবো হচ্ছে হার্ড টাইপের অঙ্ক, এবং এটাকে আমরা একবারই হার্ড বলতে পারি না, এটা মিডিয়াম টাইপের অঙ্ক আমরা বলতে পারি, মানে হার্ড না একদম, তবে অঙ্কটা বুঝতে হবে, বুঝলে কিন্তু একেবারেই ক্লিয়ার। তাহলে এটাকে আমরা মিডিয়াম বলছি, এটাকে হার্ড বলছি না, মানে হালকা হার্ড। এবার আসেন পরেরটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি। আচ্ছা বলেন তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, এই হচ্ছে আমাদের একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। দেখেন এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি বাকি দুটো মিলে তাহলে কত হবে? এটা এবং এটা মিলে, এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয়, তাহলে কোণ বি ইকুয়াল টু কিন্তু এখানে 90 ডিগ্রি, আর কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি। কেন এই দুটো মিলে 90? কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কোণ এ এর মান 30 ডিগ্রি হলে কোণ সি এর মান কত হবে? তার মানে 90 থেকে 30 বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমি অঙ্কটা করলাম। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। নচেত হচ্ছে সিরিয়ালটা আমি ব্রেক করে দিব। যদি আপনাদের আশানুরূপ কমেন্ট না থাকে তাহলে কিন্তু আমি এই সলিউশনের ভিডিওটা আর আপলোড করব না। তো অবশ্যই প্রত্যেকে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওগুলো আপনারা পেতে চান কিনা, মানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের সালের প্রশ্ন সবগুলোই আপনারা সমাধান করে চান কিনা, সেটা অবশ্যই লিখে জানাতে হবে। এবার আসেন আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখেন আমরা পরের পেজে চলে এসেছি। কি বলা হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা কিন্তু শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, তো আপনাদেরও কিন্তু আসতে পারে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলে দিলাম, এবং এই অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক, একেবারেই ইজি একটা অঙ্ক। কেমনে ইজি? মনে করেন আমি যদি অঙ্কটা ডিটেলস করতে যাই তাহলে কিন্তু কিছুটা হার্ড হবে, কিন্তু যদি এমসিকিউ বা শর্টকাটে করি তাহলে খুব সহজ হবে। তো একটা বর্গক্ষেত্র ধরেন, এটা এই বর্গক্ষেত্রটার বলা হচ্ছে যে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়। মনে করেন এটা 100 আছে, তাহলে বর্গক্ষেত্রের এটাও 100, এটাও 100 এবং এটাও 100। আচ্ছা বলেন তো প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পেলে 100 এর 10% কত? 10, তাহলে 110 হয়ে যাবে। এটাও 110 হয়ে যাবে, এটাও 110 হয়ে যাবে, এটাও 110 হয়ে যাবে। বলা হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, মানে কত শতাংশ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আমরা করব কি, এভাবে না করে, ক্ষেত্রফলের সূত্র কিন্তু a স্কয়ার, তো এভাবে না করে আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করব, a প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে হচ্ছে 100। এটা নিশ্চয়ই অনেকেই চেনেন এই রুলটা। এই ধাঁচের অঙ্কের ক্ষেত্রে 10% থাক, 20% থাক, 5% থাক, 50% থাক, আমরা এই রুলটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এ মানে এখানে 10%, বি মানেও 10%, যেহেতু বৃদ্ধি পায় বলছে তার মানে এর মানও প্লাস 10% এবং বির মানও হচ্ছে আমাদের প্লাস 10%, দুটোই। কিন্তু যদি বলতো একটা বৃদ্ধি পায় এবং একটা হ্রাস পায়, তো যেটা বৃদ্ধি সেটা হতো প্লাস, যেটা হ্রাস সেটা হতো মাইনাস। তাহলে এর মান প্লাস 10 প্লাস বির মানও প্লাস 10 প্লাস এ বি, তাহলে 10 গুণন 10 হয়ে যাচ্ছে, আর এটা হলো 100, তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 10 যোগ 10 যোগ, মনে করেন ভাগ করলে কিন্তু 0 হয় না। আমি যদি বলি x ভাগ x, কাটাকাটি করলে কিন্তু 1 থাকে, এখানে কিন্তু সবগুলো কাটা গেলেও কি আছে? 1 আছে, এটা বুঝতে হবে। 10 10 20 আর 21, তাহলে 21% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা বলেন দেখি অঙ্কটা ইজি আছে কিনা? অবশ্যই ইজি আছে, আমি কিন্তু বলবো যে কোনটা ইজি কোনটা হার্ড। এবারে পরেরটা আসেন, কি বলা হচ্ছে, এই যে দেখেন কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে? তো এখানে কিন্তু কয়েকটা বিষয় জানতে হবে। এক হচ্ছে সামান্তরিক কেমন, আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ থাকলে আমরা সাইন কস, ট্যান, কট, সেক, কোসেক কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা। তার মানে আমি বলতেই পারি এই অঙ্কটা হার্ড রয়েছে। তাহলে হার্ড কয়টা পেলেন? 2টা পেলেন, কিন্তু একটু মাথায় রাখবেন। তাহলে এটা এখন করব না, এখন করলে মাথা গুলাবে আপনাদের। আমি একটু মানে পরে করানোর চেষ্টা করব। এর পরের লেকচারটাই হয়তো এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখি, আমি যেহেতু দেখছি যে আপনারা কিভাবে পরীক্ষার হলে সমাধান করবেন। এই অঙ্ক করতে গিয়ে যদি আপনার 5 মিনিট সময় ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। এই জন্য পরীক্ষার হলে আপনারা অবশ্যই ইজিটা করে আগে করার চেষ্টা করবেন, দেন মিডিয়াম, দেন হচ্ছে হার্ডগুলো। এটা দেখেন
ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? আচ্ছা, তাহলে কি বলেছে? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য কত বলেছে? তাহলে আমরা বললাম যে একটা হচ্ছে 6, তাহলে বলে মনে মনে ভাবলাম যে এটা হলো, সরি আমি একটু রেখা দ্বারা অঙ্কন করি, ধরেন এটা হচ্ছে 6 বা 6, আর একটা হচ্ছে 8, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে 8, একটু বড় করে করলাম, আর একটা হচ্ছে 10, ধরে নিলাম এটা 10। তাহলে আমি একটু মানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6, এটা হলো 8, আর এটা হলো 10, হয়ে গেল। তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম, আচ্ছা বৃহত্তম বাহু কোনটা? আমি যদি বলি এটা এ, এটা বি, এটা সি, বৃহত্তম বাহু কিন্তু দেখেন খেয়াল করে এই বাহুটা কিন্তু বৃহত্তম, তাহলে এসি বাহুটা কিন্তু আমাদের বৃহত্তম। ওকে, আর ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম বাহু কোনটা? ক্ষুদ্রতম বাহু কিন্তু বিসি বাহুটা ক্ষুদ্রতম, খেয়াল করে দেখেন। তাহলে বিসি হচ্ছে কিন্তু ক্ষুদ্রতম, এটা। তাহলে বলেছে মধ্যবিন্দু, তাহলে এই এসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা এবং বিসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? তার মানে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি? এই যে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এবার আসেন, তো আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না বের করা। যদি আপনাদের হচ্ছে একটু আইকিউ ভালো থাকে আপনারা অবশ্যই বের করে ফেলতে পারবেন। আচ্ছা বলেন তো, এইটুকুর দূরত্ব জানতে যাচ্ছে, তাহলে আমি ধরলাম এটা হলো ডি আর এটা হচ্ছে ই, তাহলে ডিই ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। আচ্ছা বলেন তো, এসি যদি 10 হয় তাহলে ডি থেকে সি পর্যন্ত এইটুকু কত? 5। বিসি যদি 6 হয় তাহলে ই থেকে সি পর্যন্ত এইটুকু কত বলেন তো দেখি? এইটুকু হচ্ছে 3। তাহলে এই এবি যদি 8 হয় তাহলে এটার অর্ধেক কত হবে? অবশ্যই হবে 4। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা হচ্ছে 4। তাহলে অঙ্কটা যেহেতু একে একে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাই এটা একদম ইজিও নয় একদম হার্ডও নয়, তার মানে এটা মিডিয়াম টাইপের অঙ্ক। আপনি চাইলে আগেও করতে পারেন, পরেও করতে পারেন পরীক্ষার হলে, কিন্তু 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট চেষ্টা করার পর যদি দেখেন অঙ্কটা হচ্ছে না, আপনারা স্কিপ করে মানে এই অঙ্কটা আর কন্টিনিউ করবেন না, অন্য অঙ্কে চলে যাবেন। দেন অঙ্কগুলো করা শেষ করে মোটামুটি হার্ড বা ইজি মানে মিডিয়াম অঙ্কগুলোতে আপনারা চলে আসবেন। এইভাবেই কিন্তু পরীক্ষার হলে সমাধান করতে হয়। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। আমরা কিন্তু একেবারে র্যান্ডমলি দেখছি, মানে এখানে যেভাবে সিরিয়ালি করা আছে এটা দেখেন, এটা কিন্তু মোটামুটি আমরা হার্ড বলতে পারি। তো রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো? এই মনে রাখবেন, এই অঙ্কটা হুবহু আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, মানে করাতে করাতে অ্যান্সার সহ মুখস্থ হয়ে গিয়েছে আমার। তো কিভাবে করতে হয় আমরা, যেহেতু আমি বলেছি এটা হার্ড, এখন করে দিব না, ভিডিওটা অন্যান্য অঙ্কগুলো কন্টিনিউ করে যদি সময় থাকে মোটামুটি, তাহলে আমি এই অঙ্কটা দিয়ে হার্ড অঙ্কগুলো করানো শুরু করব। তো দেখেন আমি স্কিপ করে যাচ্ছি। তো 3টা হার্ড পেয়েছি আমরা এ পর্যন্ত। পরেরটা আসেন, এটা দেখেন, এটা বিন্যাস সমাবেশের অঙ্ক। তাহলে কি 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়? এটা কিন্তু আমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের অঙ্ক। মনে রাখতে হবে কি বললাম? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমাদের বলেছে কত উপায়ে বেছে নেওয়া যায়। এই যে বেছে নেওয়া, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো বিন্যাস সমাবেশের অঙ্ক, এবং এটাও আমি বলছি যে এটা অঙ্ক কিছুটা হার্ড। তাহলে 4টা হার্ড আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা পরেরটাতে আসতেছি, এটা আমি কিন্তু করে দেব, মানে করালে নিয়ম জানলে আপনারা বুঝতে পারবেন অঙ্কগুলো কত সহজ। ওকে, এবার আসেন পরেরটা। এটা অঙ্ক কিন্তু ইজি আছে একদম। এক্স ইনভার্স আছে 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? খেয়াল করে দেখেন, এটা মানে কিন্তু মনে রাখবেন 1/x³। ওকে, এটা মানে কি 1/x³। এই যে ইনভার্সের ক্যালকুলেশন মাইনাস 0.001। আচ্ছা বলেন তো, দশমিক তুলে দিলে নিচে একটা 1 আর 3 ঘরের জন্য 3টা শূন্য দেওয়া যায়, তার মানে আমরা বলতে পারি উপরে 1 তার নিচে কত? 1000 হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জাস্ট এখান থেকেই ক্যালকুলেশনটা করে ফেললাম। এখানে নিঃসন্দেহে দুটো বিষয় আপনারা বোঝেন। তাহলে বাকি হবে 1/x³ ইকুয়াল টু, বলেন তো দেখি মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে 1/1000। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি বা x³ ইকুয়াল টু 1000। ওকে, তাহলে বা x³ ইকুয়াল আমরা বলতে পারি 10 এর উপরে কিউব। কেন? কেননা 10 গুণন 10 গুণন 10 গুণ করলে আমাদের 1000 হয়ে যায়। দেখেন, তাহলে 10 এর উপর কিউব। আচ্ছা আমি কেন এটা করলাম, তার কারণ কি? কারণ হচ্ছে পাওয়ার আর পাওয়ার আমি বাদ দিয়ে দিব। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত? 10। এই যে দেখেন আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের হচ্ছে 100 বলেছে, কিন্তু আসলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে 10।
ওকে, তো আমি আরেকটু একটু অঙ্কটা চেক দেই, কেননা আমার কোথাও ভুল হয়েছে কিনা আমি একটু দেখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি আমার কিন্তু ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে বলেন তো দেখি। আমি ধরতে পেরেছি, আপনারা কি পেরেছেন? ভালো করে চিন্তা করেন, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদেরকে ভুল ধরার জন্য। আমি কিন্তু সাথে সাথেই ভুলটা ধরতে পেরেছি যে আসলে আমার এখানে অঙ্কটা ভুল হয়েছে। তো দেখেন কোথায় ভুল হয়েছে, এইবার আমি সলিউশন করছি। তো দেখেন এখানে এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছিল, আমি কার ভ্যালু বের করেছি? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু বের করার পরে কিন্তু আমি 10 দাগানোর চেষ্টা করেছি, এবং আমি যদি পরীক্ষার হলে অঙ্কটা দাগিয়ে দেই তাহলে আমিও কিন্তু ক্রস খাবো। নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক আপনাদের জন্য মানে একটু চোখ কান খোলা রেখে অ্যান্সার করতে হবে আপনাদের, নচেত কিন্তু আমার যেমন ভুল হলো আপনাদেরও ভুল হতে পারে। তো দেখেন তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত? তাহলে এক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু 10 10 কত? 100। এইভাবে মানে অ্যান্সার বের করার পরেও আপনারা আবার যাবেন যে আচ্ছা কি বের করতে বলেছে দেখি, তারপর আপনারা অ্যান্সারটা দাগাবেন। দেখেন এখানে কিন্তু 100 দিয়ে দেওয়া আছে এবং 10ও দিয়ে দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আসলে আমাদের অ্যান্সার হবে 110 কিন্তু নয়, কারণ এক্স স্কোয়ারের মান জানতে যাচ্ছে। তো এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো চাকরির গণিত আমার কাছে যদি আপনারা একেবারে 0 থেকে শিখতে চান, মানে ধরে ধরে, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন, একদম রিটেন প্লাস এমসিকিউর জন্য, অর্থাৎ শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড। শর্টকাট প্লাস ডিটেলস মেথড দুটোই আমি শেখাবো। কোর্স ফি 1020 টাকা, মোটামুটি 4 মাস সময় লাগবে। গণিতের পিডিএফ শিট পাবেন, চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি 1000-এর মতো অঙ্ক সলিউশন সহ সেখানে রয়েছে। পাশাপাশি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন সেই ব্যাচগুলোতে। একটা ব্যাচে কিন্তু আমি 100 জনের মতো স্টুডেন্ট নেই, তো এর বেশি সাধারণত নেওয়া হয় না। আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং মোটামুটি 60 কিছু প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ 60 থেকে কিছু কম বা বেশি ক্লাস সংখ্যা হতে পারে। আর আপনারা একদিন পর পর ক্লাসগুলো পাবেন, এই জন্য মোটামুটি 4 মাসের মতো সময় কিন্তু লেগে যায় এই কোর্সটা সম্পূর্ণ করতে। তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করেন। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? খুবই ইজি একটা অঙ্ক এটাও। কেন ইজি বললাম তার কারণ কি? কারণ জাস্ট আই ইকুয়াল টু পিআরএন এই সূত্র প্রয়োগ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যায়। তো এখানে আই কি আমি অনেকবার কিন্তু বলেছি, আই মানে সুদ বা মুনাফা। পি কি? পি মানে আসল বা মূলধন। আর কি? আর সুদের হার। সুদের হার মনে রাখতে হবে, যখন আর ব্যবহার করব তার নিচে সবসময় 100 থাকবে, এটা আর এর একটা বৈশিষ্ট্য, মানে হার যেহেতু। আর এন মানে আমাদের সময় বা বছর। তো দেখেন এবারে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে বলা বার্ষিক 7 টাকা, তাহলে আর এর মান 7, তাহলে আর এর মান উপরে 7, তার নিচে 100 হবে। 650 টাকার, তার মানে পি এর মান 650, 6 বছর, তার মানে এন এর মান 6 বছর, মুনাফা কত? তার মানে আই ইকুয়াল টু হোয়াট? এই যে দেখেন এইভাবে কিন্তু আমরা সলিউশন করে ফেলবো। তাহলে আই এর মান বের করতে বলেছে, তাহলে আই ইকুয়াল পি 650 গুণন আর 7/100 গুণন এন 6। তাহলে 0 0 ক্রস করে দিলাম। 6 3 2 6 থাকলো 2, 5 2 10, 5 দ্বারা 65কে কাটবো, 5 13 65। কাটাকাটি যদি প্রবলেম হয় তাহলে তো আসলে করার কিছু নেই, তাই না? তো দেখেন 7 13 91, 91কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 91 গুণন 3 কত হচ্ছে? 3 1 3 আর 3 নং 27, তাহলে 273। এই যে দেখেন 273 অ্যান্সার। তো আপনি যদি সূত্র না জানেন, এটা মিডিয়াম ধাঁচেরও হতে পারে তখন, কিন্তু হার্ড নয় কোনো ক্রমে এই অঙ্কটা। অবশ্যই অঙ্কটা ইজি অঙ্ক যদি আপনি সূত্রটা জানেন। এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটাকে দেখে মনে হবে অঙ্কটা কিন্তু হার্ড, কিন্তু আসলে অঙ্কটা হার্ড নয়, একদম ইজি অঙ্ক। দেখেন তো বলা দুটি চাকার পরিধি যথাক্রমে, পরিধি কোনটা বলেন তো দেখি। আমি যদি অঙ্কন করার চেষ্টা করি, এই একটা চাকা আর ধরেন এই আর একটা চাকা। পরিধির সূত্র 2πr, অর্থাৎ এই যে সার্কেলটা, এই সার্কেলটা পুরোটাই মনে করেন এখান থেকে শুরু হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে, এটা পরিধি। এটাও ঠিক তাই, এখান থেকে শুরু হয়েছে রাউন্ড করে ঘুরে এখানে এসে শেষ হয়েছে, এটা পরিধি। তাহলে পরিধির সূত্র কি বললাম? 2πr। তো এইটার পরিধি কত? 31.416, এটা 31.416, মানে 31 ধরেন। আর এটা কত? পরেরটা 62.832। আচ্ছা বলেন তো দেখি, এটা 31 আর এটা 62, এটার দ্বিগুণ এটার পরিধি কিনা? তাহলে প্রথমটার পরিধি এর তুলনায় দ্বিতীয়টার পরিধি দ্বিগুণ, তাহলে প্রথমটা যদি পরিধি 1 হয় পরেরটা 2,
প্রথমটা যদি 3 হয় পরেরটা 6, প্রথমটা যদি 9 হয় পরেরটা 18, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 1:2 হচ্ছে আমাদের হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা ব্যাস কত? ব্যাস হচ্ছে এই দিক থেকে এই দিকে যেটা যায়, এই দিক থেকে এই দিকে যেটা যায় সেটা হচ্ছে ব্যাস। তাহলে আমাদের কিন্তু জাস্ট এভাবে বুঝতে হবে যে পরিধির অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ব্যাসের অনুপাত হবে ওইভাবেই জাস্ট। তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে এইটা ডাবল আসলে এইভাবে 31.416 আর নিচে হচ্ছে 62.832, কাটাকাটি করলে এটা 1 আর এটা হলো 2 সরাসরি, তাহলে 1:2। যেহেতু মানে এক্স্যাক্টলি এটা ডাবল এটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1:2 হবে সঠিক উত্তর। তো বুঝলে এটা কিন্তু অনেক ইজি একটা অঙ্ক। এবার আসেন পরেরটাতে আসলাম আমরা। পরের অঙ্কটা কি? আড়াই কোন সংখ্যার 0.5%? একদম ইজি একটা অঙ্ক, কিন্তু শতকরার অঙ্ক কিভাবে করতে হয় সেটা জানতে হবে। যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা বলবো এক্স এর 0.5% ইকুয়াল হচ্ছে 2.5। এই যে অঙ্ক হয়ে গেল এখান থেকেই। এবার আসেন তাহলে বা এক্স এর, তাহলে আমরা এক্স এর 0.5% মানে কি 0.5 উপরে তার নিচে কত 100 ইকুয়াল টু হচ্ছে 2.5। এবার বলেন তো দেখি এক্সটা উপরের সংখ্যা কিনা? অবশ্যই। তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে দশমিক তুলে দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা দশমিক তুলে দিলে নিচে একটা 1 হবে, 5-এর জন্য একটা 0 হবে। আচ্ছা এখানে যদি দশমিক তুলে দিই নিচে একটা 1 হবে আর 5-এর জন্য একটা 0 হবে। নিশ্চয়ই বোঝেন দশমিকের ক্যালকুলেশন। এখন লাইনটাকে যদি আবার আমি লিখি, এক্স এর উপরে 5 তার নিচে 100 আর 10 গুণ করলে কত হবে 1000 আর ইকুয়াল টু উপরে 25 তার নিচে হচ্ছে 10। আচ্ছা যদি আমি কাটাকাটি করি বলেন তো দেখি যায় কিনা? 5 দিয়ে 5 দুগুণ 10 আর 2টা 0 দিয়ে দিলাম, তাহলে উপরে 1 তার নিচে 200। কাটাকাটি যদি করি 5 দুগুণ 10 আর 5 5 25, লাইনটা এবার ছোট হয়ে গেল। তাহলে এক্স এর উপরে 1 তার নিচে 200 ইকুয়াল উপরে 5 তার নিচে হচ্ছে 2। এবার আমরা এক্স এর যেহেতু আছে এক্সটা উপরের সংখ্যা, তাহলে বলেন তো এক্স ভাগ 200 আমরা বলতে পারি কিনা? অবশ্যই। উপরে 5 তার নিচে 2, তাহলে 2 দ্বারা এক্স কে গুণ করলে কত হবে 2x, আর 200 দ্বারা 5 কে গুণ করলে 5 দুগুণ 10 তার মানে 1000। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে? 1000কে 2 দ্বারা ভাগ করলে 500। এই যে দেখেন এক্স এর ভ্যালু আমরা 500 বের করে ফেলেছি। এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা হচ্ছে এটা সলিউশন করে ফেললাম। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো মোটামুটি অনেকটা সময় হয়ে গিয়েছে। তো বীজগণিতের অঙ্ক পরেরগুলো আসলে খুব একটা ইজি না। হ্যাঁ, আমি যদি একটু দেখাই আপনাদের, পরেরগুলো আসলে খুব একটা ইজি না। তারপরেও 5 নম্বর অঙ্কটা কিছুটা ইজি হতে পারে। তাহলে 5টা হলো। 4 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক সহজ অঙ্ক। তাহলে 5টা আমরা কঠিন পেয়েছি। 3 নম্বরটা তো অনেক ইজি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে অনেকটা ইজি। আর 2 নম্বরটা যদি আমি দেখি এটাও অনেক ইজি। ওকে, তো 1 নম্বরটা যদি আমি দেখি এটাও হচ্ছে বীজগণিতের মান নির্ণয়। তো এগুলো কিন্তু একদম ইজি। তাহলে আমি যেটা বললাম 5টা বা 6টা অঙ্ক কঠিন আসতে পারে। আচ্ছা যাই হোক, যেহেতু একটু সময় আছে তো আমি দেখেন এই যে অঙ্কগুলো আমি ইজি বললাম, এই অঙ্কগুলো আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু হার্ড, আমি বলেছি 5টা হয়েছে হার্ড আর বাকি 15টাই কিন্তু ইজি রয়েছে। 10,000 টাকার উপর এককালীন 40% কমতি এবং পরপর 36 ও 4% কমতির পার্থক্য কত? দেখেন মুখে মুখে করবো। আচ্ছা বলেন তো 10,000 টাকার উপর 40%, ধরেন আপনি কোনো একটা জিনিস কিনতে গিয়েছেন, ধরেন এমন কোনো কিছু কিনতে গিয়েছেন যেটাতে একদম 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 40% যদি আপনি ডিসকাউন্ট পান, তাহলে বলেন তো 10,000 টাকার উপর 40% ডিসকাউন্ট কত হবে? উপরে 40 তার নিচে 100, 0 2টা 0 কেটে দিলাম, তাহলে 100 দ্বারা 40কে গুণ করলে 4 আর 3টা 0, 4,000 টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে গেলেন। ওকে, কয় হাজার টাকা? 4,000 টাকা ডিসকাউন্ট পেয়েছেন 40%। এবার বলা হচ্ছে পরপর 36% ও 4%। দেখে মনে হতে পারে 36 আর 4 40 একই রকম, কিন্তু আসলে একই রকম না। ব্যাপারটা দেখেন, 10,000-এর প্রথমে 36% আমি বের করব। তাহলে 10,000 টাকার উপর 36%, তাহলে উপরে 36 তার নিচে 100, 2 0 কেটে দিলাম, তাহলে 100 দ্বারা 36কে গুণ করলে 3600 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম আপনি ডিসকাউন্ট পেলেন 3600 টাকা। এবার আসেন আরো 4%, তার মানে বলেন তো 10,000 টাকার জিনিস 3600 টাকা ডিসকাউন্ট দিলে 10,000 থেকে 3600 মাইনাস করলে কত থাকে? নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 6,400 টাকা থাকে। ওকে, এবার এই 6,400 টাকার উপর আবার 4%, 6,400 টাকার উপর আবার 4%, তাহলে 4 ভাগ 100, 2 0 কেটে দিলাম, 4 4 16 6 হাতে কত 1, 4 6 24 আর 1 25, 256 টাকা ডিসকাউন্ট। তাহলে আগে পেলাম 3600, এখন পেলাম 256। তাহলে 256 আর 3600 কত হয়? 6 5 8 3, 3856। তাহলে দেখেন
মানে এই 40% কমতি এবং পরপর 36 ও 40% কমতির পার্থক্য কত? তাহলে প্রথমে পেয়েছি 4000 টাকা ডিসকাউন্ট, আর পরের বার কয় হাজার টাকা পেলাম? 3856। তাহলে এই দুই ডিসকাউন্টের পার্থক্য কত? তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 144 টাকা পার্থক্য। 4000 থেকে 3856 বাদ দিলে 144 হয়ে যায়। তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে বোঝা গিয়েছে। তো এই অঙ্কটা একেবারে ইজি না, কিছুটা মিডিয়াম টাইপের, তবে হার্ড কিন্তু বলা যাবে না। অঙ্কটা কিন্তু আপনারা করতে পারবেন। এবার আসেন পরেরটা, তিনটি সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত? তো দেখেন, আমরা যদি অঙ্কটা ডিটেলসে করতে পারবো, শর্টকাটে করলেও করতে পারবো। তো আমরা প্রথমে ডিটেলস করি। আচ্ছা, ক্রমিক সংখ্যা যেহেতু তিনটা, তাহলে প্রথমটা যদি x হয়, পরেরটা x+1, তারপরেরটা x+2। তাহলে প্রশ্ন মতো বলেছে এই তিনটা সংখ্যার যোগফল, তাহলে x আর x+1 যোগ করলাম, প্লাস হচ্ছে x+2ও যোগ করলাম, করার ফলে কত হলো? 123 হয়ে গেল, বসাই দিলাম। তাহলে x 3x হয়ে গেল, বা প্লাস হচ্ছে 2 আর 1 কত? 3 ইকুয়াল টু 123। এই 3 এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 3x ইকুয়াল টু 123 থেকে 3 গেলে 120। সুতরাং x এর ভ্যালু 120কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 4 12 40। তাহলে এটা হলো 40, এটা হচ্ছে 41, আর এটা হচ্ছে 42। খেয়াল করে দেখেন, 40 41 42। তো বলেছে মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো মধ্যম সংখ্যা কোনটা? 41। এই যে 41 অ্যান্সার। কি মনে হচ্ছে অঙ্কটা ইজি না কঠিন? অবশ্যই ইজি। এবার দেখেন শর্টকাট মেথড আমি আপনাদেরকে শেখাচ্ছি। একটা স্পেশাল শর্টকাট মেথড রয়েছে, সেটা হলো যেহেতু তিনটা সংখ্যা ক্রমিক এবং তাদের যোগফল যেহেতু 123, মাঝখানের সংখ্যাটা বের করা খুবই ইজি। এটাকে 3 দিয়ে ভাগ করলেই মাঝখানের সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে 3 4 12 4, 3 1 3। ওকে, এই যে 41। আপনারা যে কোনো তিনটা ক্রমিক সংখ্যা নিয়ে যোগ করে যদি ভাগ করেন, তাহলে এইভাবেই আপনারা মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবেন। আমি একটু আরেকটা এক্সাম্পল দিই। ধরেন সংখ্যাটা 6 7 এবং 8। তাহলে 8 আর 7 15, 15 হচ্ছে 21। আচ্ছা বলেন তো যোগফল কত? যোগফল 21। মাঝের সংখ্যাটা কত? তাহলে 21কে 3 দিয়ে ভাগ করবেন, যেহেতু তিনটা সংখ্যা, তাহলে ভাগ করলে কত আসে? 7। এই যে দেখেন মাঝখানের সংখ্যাটা বের হয়ে গিয়েছে। কি বোঝা গিয়েছে? এটা হলো শর্টকাট মেথড, আর আগেরটা ডিটেলস মেথড। এইভাবেই কিন্তু আমি পেইড ব্যাচে অঙ্কগুলো আপনাদেরকে করাবো, এবং অবশ্যই আমার যে শীট রয়েছে শীটেও বাম দিকে ডিটেলস মেথড থাকবে এবং ডান দিকে শর্টকাট মেথড থাকবে। এইভাবেই কিন্তু করানো হবে। এবার আসেন আমরা পরেরটাতে যাই। যেহেতু মানে হচ্ছে আমি বলেছিলাম যে আসলে ইজিগুলো আমি করেই দিব, তো এটাই লাস্ট, এটা করে দিচ্ছি। দেখেন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। তাহলে ধরেন এটা একটা গাড়ির চাকা, এটা প্রতি মিনিটে কয়বার ঘুরতেছে? 90 বার। আচ্ছা, গাড়ির চাকা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অবশ্যই 360 ডিগ্রি, কারণ একটা সার্কেল বা একটা বৃত্ত একবার ঘুরে আসলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 2 বার ঘুরলে 360 360 720 ডিগ্রি। 1.5 বার ঘুরলে কি হয়? 360 এর অর্ধেক 180। তার মানে অর্ধেক ঘুরলে যদি এভাবে অর্ধেকটা ঘুরে, এভাবে যদি অর্ধেকটা ঘুরে, তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। নিঃসন্দেহে বোঝেন। তাহলে বলা হচ্ছে প্রতি মিনিটে 90 বার ঘোরে। আচ্ছা, প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ডে ঘোরে 90 বার, তাই না? তাহলে 1 সেকেন্ডে যেহেতু বলেছে কতবার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে ঘুরে 90, তার নিচে 60, 0 0 কাটা, 3 2 6, 2 3 3 9। তাহলে 3/2 মানে কিন্তু 1.5 বার, 1.5 মানে 1.5। দেখেন 3কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1.5 হয়, অর্থাৎ 3 টাকা দুজনের মধ্যে ভাগ করে দিলে 1.5 টাকা হয়। নিঃসন্দেহে বোঝেন। তো 1.5 বার মানে কি? একবার ঘুরলে 360 ডিগ্রি, আর অর্ধেকবার ঘুরলে 180 ডিগ্রি। তাহলে 360 আর 180 কত হয়? 0 8 6 14 4, হাতে 1, 3 আর 4 আর 5। এই যে দেখেন 540 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন কিভাবে আমরা অঙ্কটা কিন্তু সলিউশন করে ফেললাম। তো এইভাবেই পরীক্ষার হলে আপনাদেরকে করতে হবে। তো পরীক্ষার হলে আপনাদের একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, শিখতে হবে। তো এটা হচ্ছে এক্সট্রা একটা ভিডিও। আমি 450টা অঙ্ক আমার সাজেশনে রেখেছি। এই 450টা অঙ্ক যতটুকু সম্ভব আমি সিরিয়ালি করানোর চেষ্টা করছি। আর হচ্ছে এগুলো হচ্ছে এক্সট্রা হিসেবে সালের প্রশ্নগুলো আমি সমাধান করে দিচ্ছি। এটা হয়তো আলাদাভাবে আমি আপলোড করব, ওই সিরিয়ালে এটা আপনারা পাবেন না। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের মানে গণিত তো দিচ্ছি, অন্যান্য পার্টগুলো সামনে আসতেছে ভিডিও আকারে। আপনারা এগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।